হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ 27 জানুয়ারি, আর আজকে আমি এসেছি এখন বর্তমানে উলুবেড়ি স্টেশনে। আজকে একটা স্পেশাল দিন, কারণ আমাদের হট করেই ফিক্সড হয়েছে যে আমরা কুম্ভ মেলায় যাব। তো সেই জন্য সমস্ত বন্ধুরা মিলে এখন বর্তমানে উলুবেড়ি স্টেশনে উপস্থিত হয়েছে। এখান থেকে যাবো সাঁতরাগাছি, কারণ আমাদের রিজার্ভেশন কোনো টিকিট পাইনি, তৎকাল টিকিটও পাইনি, তো চালুতেই যেতে হবে। চলো, দেখা হচ্ছে। সত্যি বলতে এই কুম্ভ মেলায় যাওয়া হট করে একটা হিড়িক পড়ে গেল, কারণ আমরা প্রথমে যদি জানতাম তাহলে রিজার্ভেশন করতাম, কিন্তু মিডিয়ার মাধ্যমে শুনলাম এটা 144 বছর পরে এটা মহাকুম্ভ, তাই অনুপদা বা অন্যান্য বন্ধুরা বললো এটা মিস করা যাবে না, সেই জন্যই হট করে বেরিয়ে পড়া। স্টেশনে আসা মাত্রই সাঁতরাগাছির লোকাল পেয়ে গিয়েছিলাম। ফাইনালি এসে পৌঁছালাম সাঁতরাগাছি। আমরা সাঁতরাগাছি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে একটা চায়ের দোকানে সকলে একটু মিট করলাম, কারণ আমরা প্রায় 2 ঘন্টা আগেই সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের গাড়ি রিশিডিউল হয়েছে। আনন্দ বিহার এক্সপ্রেসটা 10টায় ছাড়ার কথা সাঁতরাগাছি থেকে, সেটা রিশিডিউল হয়ে 1:30টায় ছাড়বে। তো এখন চা সকালবেলা নিয়ে সবাই বসে আছে। এটা অনুপদা, তোমরা সকলেই চেনো। এটা সঞ্জয় দা, তোমার নাম? চন্দন দাস। আর একজন আছে সৌম্য, সে আসছে। আর রঘুদাও যাবে, তারা রাত্রে ট্রেনে যাবে। এরপর এখনো টিকিট কাটা হয়নি, সব চালুতে যাব, দেখা যাক কি হয়। চলো, টিকিট কাটবে তো? না কাটবে তো? গভর্নমেন্টকে পয়সা দিয়েই যাবো। এটা সৌম্য, একবার হাই করে দাও। তোমার নাম? রাজু। রাজু, ঠিক আছে। আর আমাদের তো আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশনে, ওয়েট করছি। টিকিট এখনও দেয়নি, টিকিট 11:30 থেকে বা 11টা থেকে দেওয়া স্টার্ট হবে। তারপর দেখা যাক, সিটের জন্য তো লাইন দিতে হবে, সেই জন্যই ওয়েট করছি। ঘড়িতে বাজে 9টা। আমরা এখন প্রয়াগরাজ যাওয়ার জন্য নর্মাল জেনারেল টিকিট এখনও কাটা হয়নি, লাইন দিয়েছি। এই লাইন। এই আনন্দ বিহার এক্সপ্রেসের সামনের দিকে থাকে 3টে জেনারেল কোচ, আর পিছনে থাকে 2টো জেনারেল কোচ। তো আমরা সামনের দিকে লাইন দিয়েছিলাম। আমরা প্রায় 50 থেকে 55 জনের পরে লাইন ছিলাম। এই আনন্দ বিহার এক্সপ্রেসটা বারবার রিশিডিউল হচ্ছিল এবং বলা হলো বৈকাল 4:30টার সময় গাড়িটা ছাড়বে। সেই জন্যই আমাদের বাধ্যতামূলকভাবে স্টেশনের আশেপাশে থাকতে হলো। এরই মাঝে আমরা টিফিন এবং দুপুরের লাঞ্চ সেরে নিলাম। প্রায় দুপুর 1:30টা নাগাদ টিকিট দেওয়া শুরু হলো এই গাড়িটার। তো বিশাল লাইন হয়েছিল, তো আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। ফাইনালি ঘড়িতে বাজে 1:54। আমরা আনন্দ বিহারের এখন ট্রেনের টিকিট পেলাম। গাড়ি রিশিডিউল হয়ে আছে, গাড়ি 4:30। জেনারেলের ভাড়া নিল 270 টাকা। ফাইনালি 4:20 নাগাদ স্টেশনের ট্রেন এসে পৌঁছালো। আমরা পরস্পর লাইনেই দাঁড়িয়েছিলাম। সামনে গেটে ওঠার আগে আরপিএফ দাঁড়িয়েছিল, লাইন অনুযায়ী পরস্পর উঠবে। ফাইনালি ঘড়িতে বাজে 5:05, গাড়ি সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়লো। এই হলো জেনারেল কোচের সিচুয়েশান, ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে আছে। তো সিট নিয়ে ভীষণ গন্ডগোল হচ্ছে। নিচে সিটে 5 জন করে বসেছে, আমরা ওপরে 3 জন বসেছি। এইভাবেই রাত্রিটা অনেক কষ্ট করে কাটানো হলো। গুড মর্নিং বন্ধুরা, আজ 28 জানুয়ারি। এখন আছি আমরা ট্রেনে। এখন দিনদয়ালে গাড়ি ঢোকেনি, প্রায় 1 কিলোমিটার আগে গাড়ি দাঁড়িয়ে আছে, কখন ছাড়বে জানি না। নর্মাল টাইম দেখাচ্ছে প্রয়াগরাজে ঢোকার 9টা। এই যে এই অবস্থা, সিচুয়েশান। আমাদের অনুপদা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে, বাথরুম চেপে রেখেছে, বাইরেই যায়নি।
আরে বলো, সামনে প্রয়াগরাজে পৌঁছে গেছি, আর কোনো চিন্তা নেই। সারা রাস্তা খুব সুন্দর করে একটা ট্রেনিং জার্নি হয়েছে, আপনারাও আসতে পারেন। ঘড়িতে বাজে 9:01, ট্রেন প্রায় প্রয়াগরাজে ঢুকে গেছে। আমাদের অনুপদার ট্রেনের অভিজ্ঞতা কেমন? সত্যি কথা বলতে আমরা তো টিকিট কোনো পাইনি, আমরা জেনারেল বগিতে উঠেছি। জেনারেল বগিতে এত ভিড়, প্রথম এত ভিড় ছিল, আমরা নামতেও পারি উঠতেও পারি। সেই যে উপরে উঠেছি, উপরে উঠে গেছি, বাথরুমও করতে পারি না, আর কোনো রকম খেয়ে দিয়ে বেঁচে আছি। আজকে সকালে নামবো আমরা, কালকে উঠেছি সেই 5টার সময়। ঘুম হয়েছিল ট্রেনে? ঘুম হয়েছিল? ঘুম হয়নি? অল্প থাকবো ঘুম হয় না। ফাইনালি গাড়িটা প্রয়াগরাজ জংশনে ঢোকার আগে প্রয়াগরাজ চৌকি নামক স্টেশনে দাঁড়ালো। তো আমরা ওই স্টেশনেই নেমে পড়লাম, কারণ ওখান থেকে আরেল ঘাটের দূরত্ব দেখাচ্ছে মাত্র 7 কিলোমিটার। আর আমরা যদি প্রয়াগরাজে নামতাম তাহলে প্রয়াগরাজ থেকে সংগ্রামে যেতে প্রায় 10 থেকে 12 কিলোমিটার হাঁটতে হতো। তার তুলনায় এই দূরত্বটা কম, সেই জন্য আমরা প্রয়াগরাজ চৌকিতে নামলাম। আমরা ট্রেন থেকে নেবে সবাই ফ্রেশ হয়ে নিলাম। এবার কোনো জায়গায় টিফিন আরে করবো, তারপর যাব কুম্ভ মেলার দিকে। অ্যাকচুয়ালি আমরা নেমেছি প্রয়াগরাজ চৌকিতে, এখান থেকে যাব আরেল ঘাট। তো চলো, তো আমরা চৌকিতে নেবে, এরপর যাচ্ছি সোমেশ্বর মহাদেব মন্দিরে। এখান থেকে দেখাচ্ছে 4.2 কিলোমিটার। কিছুটা আগে এগাতেই দেখলাম এখানকার লোকাল স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, এটাকে বলে লেট্টি। তো এটা একটা প্লেটে 2টো থাকবে, যদি ঘি মাখিয়ে দেয় তাহলে চার্জেস হলো 35 রুপিস, মানে 35 টাকা। আর ঘি যদি মাখিয়ে না দেয় তাহলে চার্জেস হলো 25 টাকা। তো আমরা সকলেই 1 প্লেট করে নিলাম এটা টেস্ট করার জন্য। কেমন লাগছে খেতে? ভালো। অনুদার খাওয়া হয়ে গেছে। অনুদার খুব খারাপ লাগে, ভালো লাগছে, ভালো ঠিক আছে। এরপর আমরা হাঁটতে শুরু করলাম এবং গিয়ে পৌঁছালাম সোমেশ্বর মহাদেব মন্দিরে। চলো তোমাদের মন্দিরটা দর্শন করায়। এই মন্দিরে অসংখ্য দেবদেবীর মূর্তি আছে। সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাই পরে নিয়ে যাচ্ছি, ডান দিকে যেটা উঠে যাচ্ছে ওটাই মেন মন্দির। এখানে মহাদেবের মন্দির আছে এই ডান দিকে, আর বাঁদিকে বিভিন্ন রকম গণেশ আছে আর অন্যান্য দেবদেবীর মূর্তি আছে। এটা হলো শিবের মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরে তোমাদের দেখাতে পারলাম না। এটা ভেতর থেকে বেরিয়ে আসার পরে দৃশ্য। মূল মন্দির থেকে বেরিয়ে ডান দিকে আছে হনুমান মন্দির এবং মাতাজির মন্দির, তো ওগুলোও দর্শন করে এলাম। এই হনুমান মন্দির দর্শন করে যখন আমরা সামনের দিকে বেরাচ্ছিলাম তখন মহাদেবের মেন মন্দিরের সামনে আর একটা শিবের মূর্তি ছিল, তো সেটাও দর্শন করলাম। এই মন্দির দর্শন করে আমরা বেরালাম সোমেশ্বর ঘাট হয়ে আরেল ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে আরেল ঘাটের দূরত্ব দেখাচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। সামনে যেতেই একটা বড় রাস্তা পড়ল, রাস্তা অতিক্রম করতেই আমরা নদীর ধারে ধীরে ধীরে পৌঁছাতে থাকলাম। এত পরিমাণ ধুলো না, ধুলো আর ধুলো, সকলে হারিয়ে গেছে। এখন আমরা আছি 3 জন। তো দেখা যাক, ফোন করেছে এসে কোথায় মিট করে। বর্তমানে আছি আরেল ঘাটের এখানে। এই কুম্ভ মেলায় এসে অসংখ্য মানুষ হারিয়ে গেছে, সেই জন্য সবসময় অ্যানাউন্সমেন্ট হতেই আছে। আর আমার বন্ধুদের সঙ্গে সত্যি বলতে ফোনে কন্ট্যাক্ট সেইভাবে হয়ে ওঠেনি, কারণ ছোট জায়গায় অসংখ্য লোক সংখ্যা এসে গেলে যা হয়, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক কথা শোনা যাচ্ছে না। তো আমরা ভাবলাম আমরা এখানে ওয়েট করি, নিশ্চয়ই তারা আসবে। তো আমরা এই আশেপাশে লোকেশনটাই ঘুরে দেখছিলাম। আমরা যে 3 জন ছিলাম তার মধ্যে একজনের কাছে ব্যাগ রেখে দিয়ে আমরা 2 জন একসাথে স্নান করতে এলাম।
প্রথমে সৌমর ভিডিও শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম, তারপর ও আমার করে দিয়েছিল। তো আজকের স্নানটা আমরা আড়েল ঘাটের দিক থেকেই করেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগামীকাল মৈনী অমাবস্যার স্নানটা সঙ্গমে গিয়ে করব, মানে ওই পারে গিয়ে। পাখিগুলো এখানে পরিযায়ী পাখিদের কিছু খাবার দিলেই অসংখ্য পরিযায়ী পাখি এসে ভিড় করছে। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। এই আড়েল ঘাটের আশেপাশে অনুপদারা ছিল, তারাও স্নান করেছে। তো কিছুক্ষণ পরেই ওদের সঙ্গে দেখা হলো। আবার গ্রুপের সঙ্গে আবার মিট হয়েছে। এখন কি খাচ্ছে? দুপুরে সব মুড়ি খাচ্ছে, আশেপাশে ভাত পাইনি। সামনেই ঘাট আছে, আড়েল ঘাট। এরপর আমাদের ইচ্ছা হচ্ছে বোটিং করার, তারপর 12 জ্যোতির্লিঙ্গ দেখতে যাওয়ার। দেখা যাক কি হয়। এরপর আমরা গিয়েছিলাম বোটিংয়ের জন্য। তো বলা হলো 28 তারিখ 29 তারিখ যেহেতু সাইসান আছে, সেই জন্য এই ডেটগুলো বোটিং পুরোপুরি বন্ধ। তো আমরা কি করলাম, ভাবলাম চলো 12 জ্যোতির্লিঙ্গ দেখতে যাই। অনুপদারা বলল আমরা যাব না, ভীষণ টায়ার্ড, আমরা এই পারেই থাকবো। তো আমরা তিনজনেই বেরিয়ে গেলাম। কিছুটা আগে এগাতেই পড়লো শিবালিয়া পার্ক। এই পার্কের মধ্যেই আছে 12 জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলো আছে সেগুলোর মডেল করা আছে। এই শিবালিয়া পার্কের মেন গেটে ঢোকার পরেই আছে টিকিট কাউন্টার। আমরা মঙ্গলবারে এসেছিলাম, সেই জন্য আমাদের প্রতি জন পিছু 50 টাকা করে দিতে হয়েছিল। তোমরা যদি শনিবার, রবিবার বা পাবলিক কোনো হলিডেতে আসো, সেক্ষেত্রে তোমাদের টিকিট পড়বে প্রতি জন পিছু 100 টাকা। তো আমাদের টিকিট, সৌম্য টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এই পার্কে ভেতরে ঢুকে দেখলাম এখানে বোটিং ফেসিলিটি আছে। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল আর প্রায় সন্ধে হয়ে আসছিল, সেই জন্য আমরা বোটিং করিনি। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথও পড়ে। এটা হলো কেদারনাথের মডেল। প্রতিটা জ্যোতির্লিঙ্গের সামনেই এই ধরনের বোর্ড করা আছে, এতে ডিটেলস মেনশন করা আছে এটা কোন জ্যোতির্লিঙ্গ। তো আমরা প্রায় সন্ধে হয়ে গেছে এসেছি, তাই খুব বেশি লাইট পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই দেখলাম চারিদিকে লাইট জ্বলে উঠলো। আমি আশা করব তোমরা নিজেরা এসে এই 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি কুম্ভ মেলার এই যে ভিডিওটা আমি একটা পার্টেই কমপ্লিট করব। কুম্ভ মেলার জন্য অনেকগুলো পার্ট করব না, তাই একটা পার্টে যতগুলো জ্যোতির্লিঙ্গর মডেল দর্শন করানো সম্ভব হয় আমি চেষ্টা করছি অ্যাড করার জন্য। তো এখন নৈনী ব্রিজ দিয়ে যাচ্ছি ক্রস করে মেন সঙ্গমের দিকে। আমরা ছিলাম এই পারে, মানে আড়েল ঘাটের দিকে। আমরা আছি 3 জন। এটা নৈনা ব্রিজের ওপর থেকে তোলা ভিডিও। এই 28 তারিখ থেকেই নয়না ব্রিজের ওপর সমস্ত লোকাল ট্রান্সপোর্ট বা গাড়ি চলাচল পুরো বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র মানুষ হেঁটে যাওয়ার জন্য রাস্তাটা ফাঁকা রেখেছিল। ওই যে সঙ্গম, আমরা ছিলাম এই পারে আড়েল ঘাট। এবার যাচ্ছি সঙ্গমের দিকে। আমরা সঙ্গমের 3 নম্বর সেক্টরের আশেপাশে যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে 10:30। এই 3 নম্বর সেক্টর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমরা আছি। এখানে মেন রাস্তার ধারে মানুষ পেপার, 17 ইঞ্চি ইত্যাদি বিছিয়ে তার উপর ঘুমাচ্ছে। তো আমরাও তাই করলাম, পেপার কিনে নিয়েছিলাম, সঙ্গে কম্বল 17 ইঞ্চি এগুলো ছিল, ওগুলো বিছিয়ে কোনো রকম রাতটা কাটানোর প্ল্যানিং ছিল। ঘড়িতে বাজে 3:52। আজকে 29শে জানুয়ারি। আমরা আজকে সাইসান করব, কোনো রকম রাত্রিটা বাইরে কাটিয়ে এবার যাব ঘাটের দিকে। প্রচুর ভিড়, লোককে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সঙ্গে সঙ্গে লোককে বলছে খালি করে স্নান করে বাড়ি যাও। আমাদের গতকালকে রাত্রি 11টার সময় ওই রাস্তা থেকে পুলিশ উঠে যেতে বলে। তো আমরা
দুজন কি করেছিলাম, একটা সামনে চা দোকান ছিল, সেই চা দোকানের কিছুটা পিছন দিকে ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গাতেই আমরা দুজন ঘুমিয়েছিলাম। তো 3টে সাড়ে 3টে নাগাদ আমরা স্নান করতে যাচ্ছি। এই মুহূর্তে দুজন বলল 3 নম্বর সেক্টর বন্ধ আছে, কারণ কালকে ওখানে মারা গেছে। আমি আর শ্যামও বললাম চলো যা হবে দেখা যাবে, ঘাটের দিকে এগানো যাক, 3 নম্বর যদি বন্ধ থাকে 4 নম্বরে স্নান করব, এই বলেই আমরা এগাতে থাকলাম। আর রাস্তার এই 2 ধারে দেখছো এইভাবে মানুষ ঘুমিয়েছিল, আমরাও ঠিক একইভাবে ঘুমিয়েছিলাম গতকালকে। তবে এখানের ঠান্ডাটা অনেকটাই বেশি ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। এখানে এসে কেউ যাতে হারিয়ে না যায় সেই জন্য এই যে গ্রুপটা দেখছো, এই গ্রুপের সমস্ত সদস্যরা নিজেদেরকে একটা দড়িতে বেঁধে রেখেছিল যাতে কেউ মিসিং না হয়। সত্যি বলতে এখানে আসার মূল আমার একটাই উদ্দেশ্য ছিল, মোহিনী অমাবস্যার সঙ্গমে স্নান করা। আর সেই জন্য এমনিতে আমাদের গতকাল হাতে সময়ও ছিল না, সেই জন্য কোনো আখাড়ার দিকে আমরা যাইনি। আর আখাড়ায় যেতে হলে এখান থেকে যে ব্রিজগুলো ক্রস করে যেতে হবে, সেই ব্রিজগুলো এই সাইসানের দিনকে বন্ধ ছিল। তো আমাদের পক্ষে ওখানে গিয়ে আবার ফিরে এসে স্নান করা এটা সম্ভব ছিল না, সেই জন্যই আমরা ডাইরেক্ট স্নানের দিকে যাচ্ছি। এই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এর সামনেই আছে বড় হনুমানের মন্দির। আমরা যেহেতু আজকে 29 জানুয়ারি, আজকে সাইসানের ডেট, সেই জন্য ওখানকার প্রশাসন টোটালি বন্ধ করে দিয়েছে বড় হনুমান দর্শন। সেই কথা শুনে আমরা আর গেলাম না, ফালতু গিয়ে সময় নষ্ট না করে আমরা গেলাম 3 নম্বর এবং 4 নম্বর সেক্টরে স্নানের জন্য। বাদিকে বেঁকে গেলাম। এই বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হলো গঙ্গা আরতির জায়গা। সন্ধ্যা 7:30টার পরে এখানে গঙ্গা আরতি করা হয়। আমরা এখন এসেছি ভোরবেলা, তো এখানে মানুষ দেখলাম ঘুমাচ্ছে, তাই আমরা তাদের ডিস্টার্ব না করে সোজা বেরিয়ে গেলাম স্নানের জন্য 3 নম্বর সেক্টরের দিকে। এই যাবার পথে অসংখ্য সাধু সন্ন্যাসীদের দেখতে পেলাম। এই পথে তোমরা যে কুয়াশার মতো দেখতে পাচ্ছ, এগুলো প্রকৃতপক্ষে কুয়াশা নয়, এগুলো মানুষ চলাচলের ফলে যে ধুলোগুলো সেগুলোই আমাদের নাকে ঢুকছিল। প্রচণ্ড পরিমাণে ধুলো, যা পুরো কুয়াশার রূপ নিয়েছিল। এই সামনে যেটা দেখছো এটা হলো সঙ্গমে প্রবেশের মেন গেট। প্রশাসনের তরফ থেকে ওপরে 4-5টা ড্রোন দেখলাম ভিডিও শ্যুট করছে। এই সঙ্গমের গেটের কাছে এসে আমাদের প্রায় 1 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল ভিড়ের মধ্যে। এখানটায় লাইন ক্লিয়ার হচ্ছিল না। এই জায়গায় সাধারণত বাচ্চা এবং মহিলাদের পক্ষে যথেষ্ট বিপজ্জনক। পিছন দিক থেকে ঠেলা আসছিল, অনেকেই দেখলাম সামনে পড়ে গেল। তো আমরা সাইড থেকে ডান দিক থেকে বেরিয়ে গেলাম ঘাটের দিকে। এরপর শুরু হলো স্নান করার পালা। আমি সাম্যকে বললাম আমি ব্যাগ দেখছি, তুমি স্নান করে আসো। তো সাম্য তাই করলো। আমি ব্যাগের কাছে দাঁড়িয়েছিলাম, ও স্নান করে এলো। তারপর ও দাঁড়িয়েছিল, আমি স্নান করতে গেলাম। তো এখানে প্রচুর পরিমাণে ভিড়, এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো প্রতিটা লাইট পোস্টের গায়ে ব্যানার দেওয়া ছিল, সেই ব্যানারের নাম্বারিং করা ছিল। আমরা যে লাইট পোস্টের নিচে আমাদের ব্যাগ রেখেছিলাম সেটার নাম্বারিং ছিল 169। তো সাম্যকে বলেছিলাম যদি হারিয়েও যাও এই ব্যানার দেখে এই লাইট পোস্টের নিচে তুমি চলে আসো। বন্ধুরা, সৌম্য এখন স্নান করতে গেছে, আমি ওয়েট করছি ও আসুক, এলে আমরা আবার স্নান করতে যাবো। আমরা দুজন একজন বাঙালির সঙ্গে দেখা হয়েছে, ভাই হাই হ্যালো করে দাও। এও কলকাতা থেকে বাঙালি আছে, তো আমরা স্নান করতে একসঙ্গে যাবো, সৌম্য আসুক তারপর। তো বন্ধুরা এইসব স্নান করে এলাম, 3টে ডুবকি লাগিয়েছি। সৌম্য 9টা ডুব দিয়েছে, 9টা ডুব দিয়েছে। জয় বলে জয়। আমাদের এখন পর্যন্ত স্নান কমপ্লিট হয়েছে, দিদার ড্রেস করে নিয়েছি, এবার বেরাবো প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা জয় বলে, জয় বলে, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা হলো সেই ঘাট যেটায় আমরা স্নান করেছিলাম। এই স্নান করে আমরা সোজা চললাম প্রয়াগরাজ জংশন স্টেশনের উদ্দেশ্যে।
এই রাস্তার ধারে দেখলাম অনেক লঙ্গর আছে, তো আমাদেরও খিদে পেয়েছিল, তা আমরা দোকান খুঁজছিলাম, তো সামনে একটা দোকান পেলাম। বন্ধুরা ঘড়িতে বাজে 7:23। তো সকালে খাবার বলতে সিঙ্গারা নিয়েছি, 2টো সিঙ্গারা নিল 20 টাকা। এই যে এরপর সামনে কিছুটা এগাতেই পড়লো শ্রী আদিশঙ্করের বিমান মন্দির, তো আমরা এটা দর্শন করলাম। এই মন্দিরটা দর্শনার্থীদের জন্য সকাল 7টা থেকেই খুলে দেওয়া হয়। এই মন্দিরের ভেতর অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল, যেমন শিবের মূর্তি, গণেশের মূর্তি। এটাই মন্দিরের ওপরের অংশ। এই ওপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগছিল। এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা ছিল। এবার পালা নিচে নামার। এরপর আমি যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। প্রায় ঘন্টা 3 হাঁটার পর এসে পৌঁছালাম প্রয়াগরাজ জংশন স্টেশনে। আমাদের যেহেতু তৎকাল বা কনফার্ম টিকিট ছিল না, সেই জন্য আমাদের এখান থেকে একটা স্পেশাল ট্রেনে তুলে দেওয়া হয়েছিল। সেই স্পেশাল ট্রেনটা দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত গিয়েছিল। আবার ওখান থেকে একটা স্পেশাল ট্রেন ধরে গয়াতে গিয়েছিলাম। গয়া থেকে আবার আসানসোলের লোকাল ধরে আসানসোল গিয়েছিলাম। আসানসোল থেকে ডাইরেক্ট বাস ধরে আমি বাড়ি ফিরেছিলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।